সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এবং বলতে না বলতেই খেলা শেষ। এই মুহূর্তে কিংস এরেনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম। 2-1 গোলে বাংলাদেশ জিতেছে এবং তার কাছ থেকেই আমরা মাঠের সবশেষ অবস্থাটা জানতে চাই। ফয়জুল, খেলা শেষ, পিছনে উৎসব করছেন বাংলাদেশের ফুটবলাররা। একটা নিয়ে আসলে বছর শেষ করতে পারছে কিনা বাংলাদেশের ফুটবল, কি বলবেন? রেজওয়ান, আপনি দর্শকদের বলতে জানাচ্ছিলেন যে আসলে এখানে উৎসব চলছে। আমি উৎসবের কারণে আপনার প্রশ্নটা পুরোপুরি শুনতে পারিনি, যতটা বুঝতে পেরেছি যে আপনি উৎসবের কথাই বলছিলেন। আসলে বসুন্ধরা কিংস অ্যারেনায় সত্যি কিন্তু আসলে এখন দেশের পুরো ফুটবল এর পুরো বছরের জুড়ে যে একটা আনন্দ উৎসবের যে সবার মনের মধ্যে একটা প্রত্যাশা ছিল পুরুষ দলকে নিয়ে, কারণ নারী দল এরই মধ্যে কিন্তু সাব চ্যাম্পিয়ন করে বছরটাকে রঙিন করেছে। পুরুষ দল সেই রাকিব মোরসালিনদের কিন্তু আজকে উৎসব করার কথা এবং সেটি হচ্ছে সেই তাদের কারণেই এই মুজিবুর রহমান জনি এবং পাপন সিং এর যে গোল, সেই গোলে বাংলাদেশ পিছিয়ে পড়েও যে কামব্যাক, তারপরে কিন্তু বাংলাদেশ এই যে এখন উৎসব করছে, ফুটবলাররা আনন্দ করছেন দর্শকরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আছে কিন্তু অনেকে এসেছেন, দর্শকরা এসেছেন, ফেডারেশন সহ নতুন সভাপতি তাবিদ আওয়াল এসেছেন, ক্রীড়া উপদেষ্টা তিনিও খেলা দেখেছেন। এবং রেজওয়ান, এখানে আসলে এখন আনন্দ ঘন মুহূর্তে দর্শকের মাঝে যে উচ্ছ্বাস সেটি দেখা যাচ্ছে, যে ফুটবল ঘিরে দর্শকের যে আনন্দ, বাদ ভাঙার যে একটা উচ্ছ্বাস, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো রেজওয়ান, নিঃসন্দেহে উৎসব আরো বাদ ভাঙা হতো, বাংলাদেশের র্যাঙ্কিংটা খুব বড় একটা পরিবর্তন আসতো, র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারতো এবং বাংলাদেশের আগামী মার্চে যে এশিয়ান কাপ বাছাই রয়েছে সেখানে কিন্তু তৃতীয় রাউন্ডের খেলা হবে, সেখানে কিন্তু বাংলাদেশ আরো সহজ প্রতিপক্ষ পেতে পারতো। এখনো কিন্তু রেজওয়ান সমীকরণ একেবারেই শেষ হয়ে যায়নি, কারণ এই যে ফিফা উইন্ডো চলছে, এই ফিফা উইন্ডোতে কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু ম্যাচ খেলছে। সব সমীকরণ মিলানোর পরে কিন্তু একটা এমন একটা সমীকরণ দাঁড়াবে এবং র্যাঙ্কিংটা দেখা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা খুব কম হলেও টিকে আছে। তবে এই যে জয়ের যে আনন্দ রেজওয়ান, সেই জয়ের আনন্দ এই বছরের শেষ দিকে এসে দর্শকরা কিন্তু পেলেন রাকিব মোরসালিনদের কাছ থেকে, এবং যে ম্যাচের আজকে দুজন নায়ক মুজিবুর রহমান জনি এবং পাপন সিং, তাদের গোলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়েও কামব্যাক করেছে। রেজওয়ান, আমাদের ক্যামেরায় দেখছেন আপনি যে আসলে খেলোয়াড়রা কিন্তু মাঠে দর্শকের অভিবাদনের জবাব দিচ্ছেন। দর্শকরা কিন্তু এখন মাঠমুখী, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কিন্তু তারা এসেছেন খেলা দেখতে। প্রথম ম্যাচেও এসেছেন এই বসুন্ধরা কিংস অ্যারেনা, কিন্তু ঢাকা থেকে বেশ একেবারে খুব এক পার্শ্বে, তারপরেও কিন্তু মানুষ ফুটবলের টানে এখানে ছুটে আসেন এবং সেই ছুটে আসা আজকে তাদের বিফলে যায়নি। এখানে সাবেক ফুটবলাররা এসেছেন, দর্শকরা তো আছেনই এবং কর্মকর্তা থেকে শুরু করে সবাই এই বাংলাদেশের এই জয়ের সাক্ষী হলেন। বাংলাদেশে পুরো বছরে দ্বিতীয় জয় পেল। এর আগে ভুটানে বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলতে গিয়ে একটি ম্যাচ জিতেছিল, পরের ম্যাচটা বাংলাদেশ আর জিততে পারে নাই। আজকে আবার সেই বাংলাদেশ অবশেষে জয়ের দেখা পেল, অর্থাৎ শেষটা বাংলাদেশে খুব ভালো হলো এবং এর ফলে আগামী বছরের যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনায় ফুটবলাররা যেমন মানসিকভাবে তারা কিন্তু অনেক দৃঢ়তার মধ্যে চলে গেলেন এবং একইভাবে মানসিক দৃঢ়তা তাদের তৈরি হলো, একইভাবে দর্শকদের মধ্যে যে ফুটবল উন্মাদনা সেটি টিকে রইল। রেজওয়ান, মার্চে বাংলাদেশের বিশ্বকাপ, দুঃখিত এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডের খেলা আছে। তার আগে আমরা যেটি গুঞ্জন শুনছি, হয়তো ফেব্রুয়ারিতে সেটির প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচের আয়োজন করা হতে পারে এবং সেক্ষেত্রে এই যে জয়টা, সেই জয়ে আশা করব যে কর্মকর্তাদের মাঝে একটি আরো উৎসাহ সৃষ্টি হবে, যেন হ্যাঁ এই ম্যাচটা প্রীতি ম্যাচের ফলে বাংলাদেশ। ফাইজুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমি জানতে চাই যে হাভিয়ার কাবরেরার শেষ ম্যাচ ছিল এবং বাংলাদেশের কোচিং স্টাফেও কি পরিবর্তন আসতে পারে কিনা সেই ফেব্রুয়ারি মার্চ যেখানেই বাংলাদেশ খেলুক এর পরের ম্যাচ? রেজওয়ান, হাভিয়ার কাবরেরা চলমান যে চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে এবং কাবরেরা এর আগে জানিয়ে রেখেছেন তিনি ম্যাচ দুটির পরেই শীর্ষ খেলোয়াড়দের সাথে বসবেন এবং বর্তমানে কিন্তু যিনি ফেডারেশন সভাপতি তাবিদ আওয়াল, সাবেক ফুটবলার ছিলেন তিনি, তাবিদ আওয়ালই কিন্তু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানও। সুতরাং তার দুই পরিচয়ে কিন্তু তিনি তার সাথে কিন্তু সভাপতি মহোদয়ের সঙ্গে কিন্তু বসতে চান স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা এবং তার কিছু তিনি জানিয়েছেন আমাদের গণমাধ্যমকে, তার কিছু পরিকল্পনা আছে দীর্ঘমেয়াদী, তিনি পজিটিভ, তিনি কাজ করতে আগ্রহী, কিন্তু তারও কিছু চাওয়া পাওয়া আছে কিংবা ফেডারেশন কি প্রত্যাশা করছে সেই হিসাব নিকাশটাই এখন তাদের এই বৈঠকে হবে। খুব শীঘ্রই আশা করা যাচ্ছে বৈঠকটি হবে, কারণ কাবরেরা হয়তো সেই বৈঠকটি সেরেই তার সাধারণত
ম্যাচের পরে ছুটিতে চলে যান বাড়িতে, হয়তো সেটা যেতে পারেন, শিগগিরই হয়তো এই বিষয়ে কোনো একটা ফল জানা যাবে। আর এই ভেন্যুতে রেজওয়ান যদি আগামী বছরের শুরুতে যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ হোম অফ ফুটবল খেলা মাঠে করায়, তাহলে হয়তো বা এরপরে পরবর্তী ম্যাচ জাতীয় দল সেখানেই হবে। সেই অর্থে বলা যেতে পারে আপাতত বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়তো এটি জাতীয় দলের শেষ ম্যাচ, এবং উৎসবেই হয়তো আপাতত ইতি টানতে যাচ্ছে এই ভেন্যুর অধ্যায়। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ফয়জুল। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কিংস অ্যারেনা থেকে। সেখানে এখনও দেখতে পাচ্ছি যে ফুটবলারদের উৎসব চলছে এবং বাংলাদেশ দল বছরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেষ ম্যাচে এসে, এবং এই ম্যাচ দেখতে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এবং তিনি বলেছেন, দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে ফুটবল মাঠে গিয়ে ফুটবলারদের উৎসাহ দেওয়ার জন্য, এবং তিনি বলছেন ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও ফুটবল এখনও দেশের জনপ্রিয়তম খেলা, তিনি মনে করেন সেটা। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, হু ইজ 9 year old, হি হ্যাজ কাম টু দিস স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। আর আমার কাছে আমি আর্জ করব সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে, টু কাম আউট উইথ ফ্যামিলিজ, উইথ কিডস, উইথ ওয়াইফস অ্যান্ড সাপোর্ট দ্য টিম। ক্রিকেটের খবর, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ নেমে এসেছে 4 দিন থেকে 2 দিনে। শুক্রবার থেকে ম্যাচটি শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা শুরু হচ্ছে রোববার থেকে। দল দেরিতে অ্যান্টিগায় পৌঁছানোয় ম্যাচের সময় কমে এসেছে। যদিও কাঁধের ইনজুরির কারণে বাদ পড়েছেন জেসন হোল্ডার, স্কোয়াডে রাখা হয়নি গুরাকেশ মতিকে। স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন কেভিন সিনক্লেয়ার। এছাড়া আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ এবং জেডেন সিলস পেস বোলিংয়ের দায়িত্বে আছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় ক্রিকেট লিগের খবর, সাদা পোশাকে শেষ ম্যাচ খেলছেন ইমরুল কায়েস। যদিও শেষের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র 16 রানে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে খুলনা। বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে সফল হতে পারেননি ইমরুল কায়েস। এরপর মধ্যাহ্ন বিরতিতে তাকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন সাবেক 3 অধিনায়ক মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল। দুদলের ক্রিকেটাররা দেন গার্ড অফ অনার। এরপর খুলনার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ মিথুন। এই ম্যাচ শেষে ইমরুল কায়েসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে বিসিবি। ইমরুল কায়েস জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ইডেন গার্ডেন্সে 2019 সালে। নাম গ্লোবাল টি20, আর সেই টুর্নামেন্টে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স, তাই পাচ্ছে ক্রিকেট বোর্ডেরও সমর্থন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সম্মানকে বড় করার কথা বলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হোম অফ ক্রিকেটে রংপুরের নিয়মিত অনুশীলন, গ্লোবাল সুপার লিগ নিয়ে সিরিয়াস রংপুর রাইডার্স। বোর্ড কর্তাদের মাঝেও এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস। রংপুর জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের টি20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে সেখানে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট। ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কন্ডিশন নিয়ে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সাথে মিল দেখছেন মিরপুরের উইকেটের। আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করবে দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 55টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা সরকারের। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ অন্যান্য স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পরিষদের কমিটি থেকে। প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করে এসব জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একদিন তুমি পৃথিবী ছেড়ে যাবে, এমন জীবন গড়ো যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো।
ফেসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়ে ফেসবুকে লেখাটাকে সত্যি করে তুলেছেন ফারহান ফাইয়াজ। বীর শহীদকে কিছুটা হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। স্থাপনার পাশাপাশি পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্বগাথা তুলে ধরার দাবি তোলে ফারহানের পরিবার। আমার মা এবং বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। কোনো কিছু দিয়ে পূরণ হবে না, এই ক্ষতি কখনোই পূরণ হবে না, এটা সবসময় আমাদের মনের মধ্যে থাকবে। তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়, পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান পায়। ক্রীড়া উপদেষ্টাও একমত, পাঠ্য বইয়েও থাকবে তাদের বীরত্বের গল্প। উপজেলা স্টেডিয়ামগুলোর নাম হবে শহীদদের নামে। প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের নামে। আইকনিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পর্যায়ের কমিটি থেকে। স্টেডিয়ামের দোকানগুলোর ভাড়া নির্ধারণ করবে সরকার, নেওয়া হবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম, তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। ঢাকায় স্পোর্টস ভিলেজের ঘোষণা দিলেন উপদেষ্টা। বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা নেবে সরকার। কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়। একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে সরকার। যদিও প্রশ্ন আছে মনোনীত ব্যক্তিদের নিয়ে। সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গঠনতন্ত্র প্রণয়নের পরই হবে নির্বাচন। ওনারা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকেও একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সাফজয়ী নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিওএর সাথে সেনাবাহিনীও অর্থ পুরস্কারে সহযোগিতা করবে। কক্সবাজারে সংবর্ধনার মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে ফুটবলারদের। শনিবার প্রথমবার অলিম্পিক ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বিওএ কর্মকর্তারা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে একক প্রার্থী হিসেবে সম্প্রতি সংস্থাটির শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের কমিটি, বিভিন্ন ফেডারেশনে অনেক চেঞ্জেস হচ্ছে, সেসব নিয়ে অনেক জল্পনা ছিল। তার অবসান ঘটায় আমাদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচিত প্রেসিডেন্টের প্রথম কমিটির মিটিং। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।